কখনো ভেবে দেখেছো কি, মানে ধরো শীতের রাতে যখন কাঠ পুড়িয়ে আগুন পোহানো হয় আর কাঠটা ধীরে ধীরে ছাই হয়ে যায়, তখন বাকি পদার্থগুলো ঠিক কোথায় যায়? কাঠটা তো বেশ ভারী ছিল, কিন্তু ছাইয়ের ওজন তো তার তুলনায় কিছুই নয়। হ্যাঁ, একদম। দেখে মনে হয় যেন সব গায়েব হয়ে গেল। মানে ওজন কি সত্যিই বাতাসে মিলিয়ে যায়, নাকি এই হারিয়ে যাওয়া ভরের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? আজ আমরা সেই হারিয়ে যাওয়া প্রতিটা গ্রামের নিখুঁত হিসেব বের করব। তো আজ আমরা ঠিক কি শিখব? হ্যাঁ, সেটা ক্লিয়ার করা দরকার। আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, মানে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস। মূলত রাসায়নিক সমীকরণ, ভরের সংরক্ষণ সূত্র এবং সবশেষে বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটা একদম শূন্য থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত ক্লিয়ার করা হবে। দারুণ একটা বিষয়। ওই যে শুরুতে আগুন বা কাঠ পোড়ানোর একটা কথা উঠল, ওখান থেকেই কিন্তু রাসায়নিক পরিবর্তনের বিষয়টা চোখের সামনে একদম পরিষ্কার ভেসে ওঠে। ঠিক। কাঠ পুড়ে ছাই হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এটা স্রেফ কোনো ম্যাজিক নয়, এর পেছনে একটা নিখুঁত রাসায়নিক প্রক্রিয়া কাজ করছে। একদম ঠিক বলেছ। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। খেয়াল করার মতো বিষয় হল, যারা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের আমরা বলি বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্টস। আচ্ছা। আর বিক্রিয়ার ফলে নতুন ধর্ম নিয়ে যা তৈরি হয় তা হল বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। এই গোটা ব্যাপারটাকে যখন ল্যাবরেটরির বাইরে খাতায় কলমে বিভিন্ন চিহ্ন আর সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটাই হয়ে যায় একটা রাসায়নিক সমীকরণ। ওকে, লেটস আনপ্যাক দিস। আমি ব্যাপারটাকে অনেকটা বেকিং রেসিপির মতো করে ভাবি। ইন্টারেস্টিং। ধরো, কেক বানাতে ময়দা আর চিনি লাগছে। এখানে ময়দা আর চিনি হলো আমাদের বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্টস, আর ওভেনে বেক হওয়ার পর যে কেকটা বেরোচ্ছে সেটা হলো বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। খুব সুন্দর উদাহরণ। এখন রেসিপি যদি না থাকে, তাহলে তো কেক শক্ত হয়ে যাবে বা খেতে বাজে হবে। রাসায়নিক সমীকরণ কি তাহলে বিজ্ঞানীদের কাছে একটা নিখুঁত রেসিপির মতোই কাজ করে? শুধু নাম জানার জন্য তো এর ব্যবহার নয় নিশ্চয়ই। এটা দারুণ একটা তুলনা। সত্যিই তাই। একটা রাসায়নিক সমীকরণ শুধুমাত্র কি কি মেশানো হচ্ছে আর কি তৈরি হচ্ছে, অর্থাৎ গুণগত বা কোয়ালিটেটিভ তথ্য দেয় না, এটা একটা কঠোর পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ তথ্যও দেয়। মানে কতটা মেশাতে হবে সেটাও বলে দেয়। একদম। ঠিক কতটা বিক্রিয়কের সাথে কতটা মেশালে নিখুঁত প্রোডাক্ট পাওয়া যাবে তার হিসেব। ধরো, খুব পরিচিত একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে বিষয়টা বোঝা যাক। নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হওয়া। হ্যাঁ, এটা বেশ কমন। এর সমীকরণটা হলো N2 এবং 3H3 মিলে তৈরি করছে 2NH3। এই সমীকরণটা তো দেখতে খুব ছোট একটা সংকেত, কিন্তু এই রেসিপির ভেতরে আসলে ঠিক কি পরিমাণ লুকিয়ে আছে, চলো একটু ভেঙে দেখা যাক। এই সামান্য সমীকরণটা আসলে একটা মাস্টার প্ল্যান। প্রথমত, মোলের হিসেবে দেখলে পরিষ্কার বোঝা যায় 1 মোল নাইট্রোজেন অণু 3 মোল হাইড্রোজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া অণু উৎপন্ন করে। আচ্ছা। মোল বিষয়টা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এটা আসলে পরিমাণ মাপার একটা একক। আর যদি আমরা এই রেসিপিটাকে ভরের হিসেবে মেলাই, মানে ল্যাবরেটরিতে তো আর অণু গুনা যায় না, সেখানে আমাদের ওজন মাপতে হয়। হ্যাঁ, ভরের হিসেবটা সবচেয়ে চমকপ্রদ। নাইট্রোজেনের পারমাণবিক ভর হল 14, তাই N2 বা 1 মোল নাইট্রোজেন অণুর ভর দাঁড়াচ্ছে 28 গ্রাম। রাইট। অন্যদিকে হাইড্রোজেনের পারমাণবিক ভর হল 1, তাই 3 মোল H2 এর ভর হচ্ছে 6 গ্রাম। এখন এই 28 গ্রাম আর 6 গ্রাম যোগ করলে মোট ভর দাঁড়াচ্ছে 34 গ্রাম। আচ্ছা, এবার উৎপন্ন হওয়া অ্যামোনিয়া বা 2NH3 এর দিকটা দেখা যাক। ঠিক বলেছ। অ্যামোনিয়ায় একটা নাইট্রোজেন মানে 14 আর 3টি হাইড্রোজেন মিলে 3, অর্থাৎ মোট হল 17। হ্যাঁ। সমীকরণে আমরা পেয়েছি 2 মোল অ্যামোনিয়া, তাই 2 গুণ 17 করলে মোট ভর হচ্ছে সেই 34 গ্রাম। খেয়াল করো কিভাবে সামান্য একটা সমীকরণ আমাদের ভরের এত নিখুঁত হিসেব দিচ্ছে। মানে বিক্রিয়ার আগে পাত্রে বিক্রিয়কদের মোট ভর যা ছিল, বিক্রিয়ার পরেও উৎপন্ন পদার্থের মোট ভর একদম তাই থাকছে। এক চুলো এদিক ওদিক হলো না। শুধু ভর নয়, আয়তনের হিসেবটাও এখানে খুব ইন্টারেস্টিং। আয়তনটাও কি সেম থাকে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণ চাপ ও উষ্ণতায় বা এসটিপিতে
1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাই ওই সমীকরণ থেকে আমরা এটাও অনায়াসে বলতে পারি যে 22.4 লিটার নাইট্রোজেন মানে এক আয়তন ঠিক 3 গুণ 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 গুণ 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। হিয়ার ইজ ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। ভরের হিসেব যখন এলোই তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে মনে। কি প্রশ্ন? বিক্রিয়ার আগে ও পরে ভর কি সবসময় সব ক্ষেত্রে একদম সমান থাকে? এই প্রশ্নের উত্তর দিতে আমাদের ফিরে যেতে হবে 1774 সালে। ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সম্পর্কিত একটি যুগান্তকারী সূত্র প্রকাশ করেন। আচ্ছা, ল্যাভোয়েসিয়ের সূত্র। সূত্রটি হল যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সবসময় সমান হয়। অর্থাৎ মহাবিশ্বে ভরের কোনো সৃষ্টি বা বিনাশ নেই, ভর শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। দাঁড়াও, আমি একটা জায়গায় খটকা অনুভব করছি। কেন? কি হলো? ল্যাভোয়েসিয়ের সূত্র তো বলছে ভর সংরক্ষিত থাকে, কিন্তু ধরো কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, মানে C+O2 থেকে CO2। হ্যাঁ, তৈরি হলো। আমরা তো জানি কাঠ বা কয়লা পোড়ালে এই বিক্রিয়ায় প্রচুর তাপও উৎপন্ন হয়। এখন মহাবিশ্ব তো আমাদের মাগনা কিছু দেয় না। যদি নতুন করে তাপশক্তির সৃষ্টি হয়, তবে ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কার্বন ও অক্সিজেনের মিলিত ভরের চেয়ে উৎপন্ন CO2 এর ভর কি একটু কম হওয়া উচিত নয়? শক্তিটা তো আর শূন্য থেকে আসতে পারে না। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। এখানেই ল্যাভোইসিয়ের সূত্রের একটা সূক্ষ্ম সীমাবদ্ধতা দেখা যায়, আর ঠিক এই জায়গাতে আমাদের আধুনিক পদার্থবিদ্যার সাহায্য নিতে হয়। আধুনিক পদার্থবিদ্যা? হ্যাঁ, বিশেষ করে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির। আইনস্টাইনের বিখ্যাত E=mc² সমীকরণ আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ওহ, সেই বিখ্যাত সমীকরণ। তার মানে ভর আর শক্তি আলাদা কিছু নয়। একদম তাই। ভর ও শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ বা আলো উৎপন্ন হয়, তখন আসলে অতি সামান্য পরিমাণ ভরের বিনাশ ঘটে, আর সেই হারিয়ে যাওয়া বা বিনাশ হওয়া ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের সামনে আসে। সো হোয়াট ডাজ দিস অল মিন? তাহলে ল্যাভোইজিয়ের ভরের সংরক্ষণ সূত্র কি তবে ভুল? আমরা কি তাহলে ল্যাবরেটরিতে ভুল হিসেব করছি? না, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সূত্রটাকে পুরোপুরি ভুল বলা যাবে না, বরং রাসায়নিক গণনার ক্ষেত্রে ওটাই আমাদের মূল ভিত্তি। কিন্তু কেন? এইমাত্র তো বললে ভর কমে যায়। কারণ এই ভরের পরিবর্তনের পরিমাণ এতটাই সামান্য যে তা আমাদের সাধারণ কল্পনারও বাইরে। চলো একটা হিসেব দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। হ্যাঁ, বলো। ধরো কোনো বিক্রিয়ায় 1 কিলো জুল বা 1000 জুল পরিমাণ তাপ উৎপন্ন হল। E=mc² সমীকরণে শক্তির জায়গায় 1000 জুল আর আলোর বেগের জায়গায় 3 × 10⁸ বসিয়ে যদি আমরা ভরের হ্রাস বা m বের করি, তাহলে উত্তর আসে 1.11 × 10⁻⁻14 কেজি। মাই গড! হ্যাঁ, বা গ্রাম এককে 1.11 × 10⁻11 গ্রাম। বাপরে! দশমিকের পর 10টা শূন্য, তারপর 1। এটা তো চিন্তারও অতীত। যদি আমরা একটা ধূলিকণাকে 1 কোটি ভাগ করি আর তার থেকে 1 ভাগ নিই, তার থেকেও বোধহয় ছোট এই হারানো ভর। একদম ঠিক ভেবেছ। পৃথিবীর সবচেয়ে অতি সুবেধী তুলাযন্ত্র কি এই ভর মাপা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় ভরের এই অতি সামান্য পরিবর্তন বাস্তবে ডিটেক্টেবল নয় বা মাপা যায় না, তাই রাসায়নিক গণনার ক্ষেত্রে এই ভর হ্রাসকে সম্পূর্ণ উপেক্ষা করা হয় আচ্ছা। এবং ল্যাবরেটরিতে কাজের সুবিধার্থে ধরে নেওয়া হয় যে মোট ভর সংরক্ষিত থাকে। বুঝতে পারলাম। তার মানে খাতা কলমে বা ল্যাবের কাজে ভরের সংরক্ষণ সূত্র একদম পারফেক্ট কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে কোনো অজানা পদার্থের পরিমাণ নির্ণয় করব? মানে প্র্যাকটিক্যাল প্রয়োগের কথা বলছো তো? হ্যাঁ, ধরো কারখানায় নির্দিষ্ট পরিমাণ কোনো রাসায়নিক তৈরি করা দরকার, যাতে কাঁচামাল একটুও নষ্ট না হয়। এর জন্য আমাদের ওজন ভিত্তিক রাসায়নিক গণনার সাহায্য নিতে হবে। এর পদ্ধতিটা খুব লজিক্যাল এবং ধাপে ধাপে এগোয়। পদ্ধতিটা কি?
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধানযুক্ত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। সমতা না থাকলে কিন্তু পুরো রেসিপিটাই ভুল হয়ে যাবে। রাইট, ব্যালেন্সিং মাস্ট। এরপর ওই সমীকরণ থেকে পাওয়া আণবিক ভরের সম্পর্ক ধরে আমাদের ছোটবেলার পরিচিত সাধারণ ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড প্রয়োগ করে খুব সহজেই অজানা পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে এই ওজন মাপাটা খুব সহজ, কারণ আমরা তাদের তুলাযন্ত্রে চাপিয়ে মাপতে পারি। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি প্রশ্নে আয়তন না দেওয়া থাকে তাহলে কি হবে? কেন, কি সমস্যা? গ্যাস তো আর এক জায়গায় স্থির থাকে না, তা তো চারপাশের চাপ আর উষ্ণতার উপর নির্ভর করে সংকুচিত বা প্রসারিত হয়, অনেকটা স্প্রিংয়ের মতো। খুব ভালো একটা দিক তুলেছ। ঠিক এই কারণেই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের কয়েকটা অতিরিক্ত নিয়ম মাথায় রাখতে হয়। আমরা একটু আগেই দেখেছি যে এসটিপিতে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন নির্দিষ্ট, যা হল 22.4 লিটার। আচ্ছা, যদি বিক্রিয়াটি পরীক্ষাগারে এসটিপিতে না ঘটে অন্য কোনো চাপ বা উষ্ণতায় ঘটে? খুব সুন্দর পয়েন্ট। তখন সরাসরি এই 22.4 লিটারের হিসেবটা বসানো যাবে না। তখন গ্যাসের সেই চিরপরিচিত বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করতে হবে। মানে ওই P1V1/T1 = P2V2/T2 সূত্রটা? একদম তাই। ওই সূত্রটি ব্যবহার করে আয়তনটা প্রমাণ অবস্থায় কত হতো তা আগে বের করে নিতে হবে। আর গ্যাসের ক্ষেত্রে এই আণবিক ভর বা মলিকিউলার ওয়েট এর কনসেপ্টটা ঠিক কি? আণবিক ভর হল একটা আপেক্ষিক তুলনা। কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় ঠিক যত গুণ ভারী, সেই সংখ্যাটিই হল ওই গ্যাসের আণবিক ভর। আচ্ছা। যেহেতু এটা মূলত দুটো ভরের অনুপাত, তাই আণবিক ভরের নিজস্ব কোনো একক নেই। কিন্তু একে যখন আমরা গ্রামে প্রকাশ করি, তখন তাকে বলা হয় 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাস। আর এই 1 মোল গ্যাসে অ্যাভোগাদ্রো সংখ্যক মানে 6.022 × 10⁻23টি অণু থাকে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। গ্যাসে ভর আর আয়তনের কথা উঠলেই ঘনত্বের বিষয়টা চলে আসে। কিন্তু বইতে বা সোর্সে তো দুরকম ঘনত্বের কথা বলা আছে। হ্যাঁ, দুটো আলাদা কনসেপ্ট আছে। একটা হলো প্রমাণ ঘনত্ব বা স্ট্যান্ডার্ড ডেন্সিটি, আরেকটা হলো বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। প্রমাণ ঘনত্ব বিষয়টা তো বেশ সহজ। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকেই প্রমাণ ঘনত্ব বলে। রাইট। যেমন হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম প্রতি লিটার। কিন্তু বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বিষয়টা কি? এটা প্রমাণ ঘনত্বের চেয়ে কতটা আলাদা, আর কেনই বা এখানে সবসময় হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়? খুব লজিক্যাল একটা প্রশ্ন। প্রমাণ ঘনত্ব হল সোজাসাপটা একটা নির্দিষ্ট আয়তনের ওজন মাপা, কিন্তু বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি হল একটা আপেক্ষিক হিসেব, মানে একটা তুলনামূলক বিচার। কার সাথে তুলনা? একই চাপ ও উষ্ণতায় সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় কোনো গ্যাস ঠিক যতগুণ ভারী, সেই সংখ্যাটিকেই বলা হয় তার বাষ্প ঘনত্ব। আর হাইড্রোজেনের সাথে তুলনা করার কারণ হল হাইড্রোজেন এই মহাবিশ্বের সবচেয়ে হালকা মৌল। ওটাতে একটা বেসলাইন বা মানদণ্ড হিসেবে ধরা খুব সুবিধাজনক। ও আচ্ছা, তার মানে বাষ্প ঘনত্ব দুটো ভরের অনুপাত। একদম। যেহেতু বাষ্প ঘনত্ব সম আয়তন দুটো গ্যাসের ভরের অনুপাত, তাই এরও কোনো একক নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল উষ্ণতা বা চাপের পরিবর্তন হলেও বাষ্প ঘনত্বের মানের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ চাপ বা উষ্ণতা বদলালে দুটো গ্যাসের আয়তনই তো একই হারে সংকুচিত বা প্রসারিত হবে। প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান ওই গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। মানে 0.089 দিয়ে গুণ করতে হবে। ঠিক তাই। এটার সাথে একটা বিষয় জুড়ে আছে, এবং আমার মনে হয় এটাই আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং আর জাদুকরী অংশ। বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে লজিক্যাল কানেকশনটা কি? হ্যাঁ, এই জায়গাটা খুব মন দিয়ে বুঝতে হবে। ক্লাস 8 বা 9-এ পড়ার কথা, একই চাপ ও উষ্ণতায় সমা আয়তন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই দারুণ কনসেপ্টটাকে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বলি। ঠিক ধরেছ। এই অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্য নিয়েই আমরা বাষ্প ঘনত্ব, যাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর আণবিক ভর, যাকে এম বলি, এই দুটোর মধ্যে সেই যুগান্তকারী সম্পর্ক অর্থাৎ m = 2d প্রমাণ করতে পারি। এই প্রমাণটা তো পরীক্ষায় খুব আসে। হ্যাঁ,
চলো কোনো কঠিন ম্যাথমেটিক্স ছাড়া স্রেফ লজিক দিয়ে ধাপে ধাপে বিষয়টা বুঝি। একটু আগেই আমরা জানলাম বাষ্পঘনত্ব মানে হল একই চাপ ও উষ্ণতায় ভি লিটার যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি লিটার হাইড্রোজেন বা H2 গ্যাসের ভর। আর এখানেই তো অ্যাভোগাড্রোর সূত্রটা ম্যাজিকের মতো কাজ করবে। চলো একটা ভিজুয়াল ইমেজ তৈরি করা যাক। হ্যাঁ, অবশ্যই। ধরো দুটো একই মাপের বড় কাঁচের জার আছে। দুটোর ভেতরে চাপ আর উষ্ণতা একদম এক। একটা জারে আছে আমাদের অজানা গ্যাস আর অন্যটায় আছে হাইড্রোজেন গ্যাস। ওকে, ইম্যাজিন করলাম। অ্যাভোগাড্রো আমাদের গ্যারান্টি দিচ্ছেন যে যেহেতু দুটোর আয়তন সমান, তাই দুটো জারের ভেতরে অণুর সংখ্যা একদম কাঁটায় কাঁটায় সমান হবে, তাই না? একদম তাই। ধরে নি দুটো জারের ভেতরেই n সংখ্যক অণু আছে। তাহলে বাষ্পঘনত্বের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? সমীকরণটি হবে n সংখ্যক গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। হ্যাঁ, পারফেক্ট। এখানে একটা দারুণ লজিক কাজ করে। ধরো এক কার্টুন উটপাখির ডিমের সাথে এক কার্টুন মুরগির ডিমের ওজনের তুলনা করছি। আচ্ছা, দুটো কার্টুনে যদি ঠিক ডজনখানেক বা 12টা করে ডিম থাকে, তাহলে পুরো কার্টুনের ওজনের অনুপাত যা হবে, একটা মাত্র উটপাখির ডিমের সাথে একটা মুরগির ডিমের ওজনের অনুপাতও তো ঠিক তাই হবে। কার্টুনে কটা ডিম আছে সেটা তো আর বিবেচ্য নয়। কি অসাধারণ একটা উদাহরণ! বিজ্ঞানটাও ঠিক এভাবেই কাজ করে। লব আর হর দু জায়গাতেই যেহেতু n সংখ্যক অণু আছে, তাই এই অনুপাতটা আসলে একটি মাত্র অণুর ভরের অনুপাতের সমান। আচ্ছা, অর্থাৎ বাষ্পঘনত্ব সমান দাঁড়াচ্ছে একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেনের অণুর ভর। এখানেই আসল মজাটা। আমরা তো জানি যে হাইড্রোজেন অণু হলো দ্বিপরমাণুক বা ডাইঅ্যাটমিক, মানে একটি হাইড্রোজেন অণুর ভেতরে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে। ঠিক বলেছ। তাই সমীকরণের নিচের অংশে বা হরে একটি হাইড্রোজেন অণুর ভর এর জায়গায় আমরা খুব সহজেই লিখতে পারি 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এবার পুরো সমীকরণটা মাথায় সাজিয়ে নেওয়া যাক। সমীকরণটি এখন দাঁড়ালো 1/2 ইন্টু ব্র্যাকেটে একটি গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। রাইট। আমরা একটু আগে আণবিক ভরের যে সংজ্ঞা আলোচনা করলাম, এই ব্র্যাকেটের ভেতরের অংশটাই তো ঠিক তাই। একদম পারফেক্ট। হাইড্রোজেন স্কেল অনুযায়ী কোনো গ্যাসের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যত গুণ ভারী, সেটাই তো তার আণবিক ভর। হ্যাঁ, সুতরাং ব্র্যাকেটের ওই পুরো অংশটার জায়গায় আমরা সরাসরি গ্যাসের আণবিক ভর বা m লিখে দিতে পারি। তাহলে শেষমেশ আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? গ্যাসের বাষ্পঘনত্ব বা D = 1/2 ইন্টু গ্যাসের আণবিক ভর বা m। অর্থাৎ কোনাকুনি গুণ করে দিলে খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসে গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু গ্যাসের বাষ্পঘনত্ব, বা সংক্ষেপে m = 2D। হ্যাঁ, এটাই ফাইনাল ফর্মুলা। দেখো, কোনো জটিল অঙ্ক মুখস্থ করতে হলো না। স্রেফ দুটো জারের অণুর সংখ্যা আর সাধারণ লজিক দিয়ে কত সহজেই একটা বিশাল প্রমাণ আমাদের মাথায় গেঁথে গেল। এটাই তো বিজ্ঞানের আসল সৌন্দর্য। লজিক দিয়ে এবং কনসেপ্ট ক্লিয়ার করে এগুলে কোনো কিছুই মুখস্থ করার দরকার পড়ে না। তাহলে আজ আমরা পুরো বিষয়টাকে যদি একটু সংক্ষেপে ঝালিয়ে নিই, আমরা দেখলাম কিভাবে একটা সামান্য রাসায়নিক সমীকরণ একটা নিখুঁত রেসিপির মতো আমাদের পরিমাণগত গণনা করতে সাহায্য করে। হ্যাঁ, একদম। এরপর আমরা জানলাম বিজ্ঞানী ল্যাভোয়াসিয়ের ভরের সংরক্ষণ সূত্র এবং আধুনিক পদার্থবিদ্যায় আইনস্টাইনের E=mc² মধ্যে থাকা সেই সূক্ষ্ম সম্পর্কটার কথা, যেখানে আমরা দেখলাম অতি সামান্য ভর কিভাবে বিপুল শক্তিতে রূপান্তরিত হয়। রাইট। আর সবশেষে অ্যাভোগাড্রো সূত্র এবং লজিক ব্যবহার করে বাষ্পঘনত্ব ও আণবিক ভরের যুগান্তকারী সম্পর্ক m=2Dর প্রমাণ খুব সহজেই বুঝতে পারলাম। আজকের আলোচনা শেষ করার আগে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে যায় সবাইকে। হ্যাঁ, বলো। আজ আমরা দেখলাম রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে ভরের পরিবর্তন এতই কম হয় যে তা সাধারণ তুলা যন্ত্রে মাপা তো দূর, কল্পনা করাও কঠিন। একদম তাই। কিন্তু একটু বড় পরিসরে ভাবো তো, আমাদের মহাবিশ্বে বা সৌরজগতের কেন্দ্রে সূর্যের ভেতরে প্রতিনিয়ত যে বিপুল পরিমাণ তাপ ও আলো তৈরি হচ্ছে, সেখানে এই E=mc² সমীকরণ অনুযায়ী প্রতি সেকেন্ডে ঠিক কত লক্ষ টন ভরের বিনাশ ঘটছে, এটা নিয়ে একটু ভেবে দেখা যেতে পারে।
এটা সত্যি একটা তাক লাগিয়ে দেয়া প্রশ্ন, যা আমাদের চেনা জগতের বাইরে এক বিশাল মহাজাগতিক হিসেবের সামনে দাঁড় করিয়ে দেয়। সূর্যের ওই বিশাল তাপশক্তির উৎস, তাহলে এই ভরের বিনাশ? ঠিক তাই। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।